প্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়, আর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। শিক্ষার্থীরা, কৃষি হচ্ছে আদি পেশা। সভ্যতার ক্রমবিকাশ শুরু হয়েছিল কৃষি দিয়ে। চলো আজকে আমরা প্রথমে জেনে নিই যে কৃষি বলতে কী বোঝায়। কৃষি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ এগার ও কালচারা থেকে। এগার শব্দের অর্থ হচ্ছে ভূমি, আর কালচারা শব্দের অর্থ হচ্ছে চাষ করা। তাই উৎপত্তিগত দিক থেকে আমরা বলতে পারি প্রাকৃতিক পরিবেশে সুযোগ সুবিধা ব্যবহার করে ভূমি থেকে চাষাবাদের মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদনের প্রক্রিয়াকে কৃষি বা এগ্রিকালচার বলে। অর্থাৎ ভূমি থেকে চাষাবাদের মাধ্যমে আমরা যে ফসল উৎপাদন করি তাকে বলে কৃষি। হিটবার্ডের মতো কৃষি হচ্ছে সম্পদ ব্যবহার ও সম্পদ আহরণের মধ্যে একটি সম্পর্ক। হিটবার্ড কি বলেছেন? কৃষি হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার এবং সম্পদ আহরণের মধ্যে একটি সম্পর্ক। তাই তার সন্ধান অনুসারে কৃষি শব্দটি দ্বারা উৎপাদন, বাছাইকরণ, বাজারজাতকরণ, শস্য বন্টন ও কৃষি শব্দটি গুদামজাতকরণের সাথে সম্পর্কিত। অর্থাৎ কৃষি শব্দটি উৎপাদন, বাছাইকরণ, বাজারজাতকরণ, শস্য বন্টন ও গুদামজাতকরণের সাথে সম্পর্কিত। শিক্ষার্থীরা, এবার আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কৃষি জোট বলতে কী বোঝায়। কোনো একজন কৃষক বা সংগঠনের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষি জোট বলে। শিক্ষার্থীরা ভালোভাবে খেয়াল করো, কোনো একজন কৃষক বা সংগঠনের অধীনে কোন নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে, স্থানটা নির্দিষ্ট হতে পারে, বিভিন্ন স্থানে হতে পারে, যে পরিমাণ কৃষি জমি উৎপাদনের আবাদযোগ্য। সব জমিতে কিন্তু চাষাবাদ করা যায় না। যে পরিমাণ কৃষি জমি শুধু আবাদযোগ্য এবং অর্থাৎ যেখানে কৃষিকাজ করা যায় বা ফসল ফলানো যায় তাকেই বলে কৃষি জমি। অর্থাৎ কৃষক বা সংগঠনের কাছে চাষাবাদের উপযোগী যে কোনো আকৃতির জমিকে কৃষিজোট বলে। অর্থাৎ যে কৃষক বা সংগঠনের কাছে যে পরিমাণ জমি থাকুক, যেখানে যে জমিটা চাষাবাদের উপযোগী অর্থাৎ চাষাবাদ করা যাবে তাকেই বলে কৃষি জমি। এবার আমরা জানবো কৃষি খামার বলতে কী বোঝায়। সহজ ভাষায় তোমাদেরকে যদি আমি বলি, কৃষি জোটে যখনই উৎপাদন শুরু হয় বা উৎপাদন কাজ পরিচালনা করা হয় তখনই তাকে বলে কৃষি খামার। অর্থাৎ কোনো কৃষি জোটে যখন চাষাবাদের পরিকল্পনা গ্রহণ করা হয় তখন তাকে কৃষি খামার বলে। কৃষি জোটে উৎপাদন কাজ শুরু হলেই তাকে কৃষি খামার বলা হবে। এই কৃষি খামারটা আবার 3 প্রকার। মালিকানার ভিত্তিতে কৃষি খামার, উৎপাদনের ধরন বিবেচনায় কৃষি খামার, চাষাবাদের প্রকৃতি ও আয়তনের ভিত্তিতে কৃষি খামার। মালিকানার ভিত্তিতে কৃষি খামার আবার 3 প্রকার: ব্যক্তি মালিকানাধীন খামার, সমবায় খামার, যৌথ খামার। উৎপাদনের ধরন বিবেচনায় কৃষি খামার 3 প্রকার: বিশেষায়িত খামার, বহুমুখী খামার এবং মিশ্র খামার। চাষাবাদের প্রকৃতি ও আয়তনের দিক থেকে কৃষি খামার 2 প্রকার: 1 জীবন নির্বাহী খামার, 2 বাণিজ্যিক খামার। শিক্ষার্থীরা, চলো এখন আমরা আলাদাভাবে একটু জেনে নিই, প্রত্যেকটি কৃষি খামার সম্পর্কে একটু আলাদাভাবে জেনে নিই। ব্যক্তি মালিকানাধীন কৃষি খামার, যে কৃষি খামার সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় তাকে বলে ব্যক্তি মালিকানাধীন কৃষি খামার। সমবায় কৃষি খামার, কৃষকরা যখন বা কয়েকজন মিলে নিজেদের কল্যাণার্থে একত্রে কোনো কৃষি খামার পরিচালনা করে তখন তাকে বলে সমবায় কৃষি খামার। যৌথ কৃষি খামার, যৌথ কৃষি খামারে কৃষকরা তাদের পুঁজি এবং জমি একত্রে বিনিয়োগ করে যখন খামার পরিচালনা করে তখন তাকে বলা হয় যৌথ কৃষি খামার। এবার উৎপাদনের ধরন বিবেচনায় কৃষি খামারে প্রথম
প্রথমে আছে বিশেষায়িত কৃষি খামার। যে কৃষি খামারে একটি সুনির্দিষ্ট ফসল উৎপাদন করা হয় তাকে বলে বিশেষায়িত কৃষি খামার। যেমন কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে যদি শুধু ধানই উৎপাদিত হয় তখন তাকে বলা হবে বিশেষায়িত কৃষি খামার। বহুমুখী কৃষি খামার। কোনো কৃষি খামারে যদি কোনো নির্দিষ্ট ফসল ফলানো না হয়, বিভিন্ন ধরনের ফসল ফলানো হয় বা বিভিন্ন ধরনের উৎপাদন কাজ পরিচালনা করা হয় তখন তাকে বলে বহুমুখী কৃষি খামার। যেমন একই পরিমাণ জমিতে কোনো সময় ধান, কোনো সময় পাট, ডাল, আলু ইত্যাদি চাষাবাদ করা হবে তখন তাকে বলা হবে বহুমুখী কৃষি খামার। মিশ্র কৃষি খামার। কোনো কৃষি খামারে একাংশে চাষাবাদ যদি করা হয় আর অন্য অংশে যদি পশুপালন করা হয় তখন তাকে বলা হয় মিশ্র কৃষি খামার। চাষাবাদের প্রকৃতি আয়তন ভিত্তিতে যে কৃষি খামারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার। আমরা এখন এই জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার সম্পর্কে একটু বিস্তারিত করব। প্রথমে আমরা জেনে নিই জীবন নির্বাহী খামার। শিক্ষার্থীরা দেখো, নামটার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারি যে জীবন নির্বাহী খামার কি, মানে যে খামারটা পরিচালিত হয় মানুষের জীবন ব্যয় বা কৃষকদের জীবন ব্যয় নির্বাহের জন্য। যে খামারে উৎপাদিত ফসলের আয় দ্বারা কৃষক ও তার পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, তবে কোনো উৎকৃষ্ট না থাকায় বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে না, অর্থাৎ কোনো মুনাফা লাভ করতে পারে না, তাকে জীবন নির্বাহী খামার বলে। পরিবারের ভরণ পোষণ করা এই খামারের মূল লক্ষ্য হয়। এই ধরনের খামারকে আত্মতোষণকারী খামার বলা হয়। শিক্ষার্থীরা সংজ্ঞাটি পড়ে তাহলে আমরা কি বুঝলাম? যে কৃষি খামার কৃষকরা পরিচালনা করে নিজেরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, নিজেরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, কিন্তু সেই কৃষি খামারে কোনো উৎকৃষ্ট ফসল থাকে না, অর্থাৎ তাদের জীবন ব্যয় নির্বাহের পরে কোনো অতিরিক্ত ফসল থাকে না, যে ফসলটা তারা বিক্রি করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। এই খামারের মূল উদ্দেশ্য হচ্ছে একটা, তাদের পরিবারের ভরণ পোষণ করা, যার ফলে এই খামারকে আত্মতোষণকারী খামার বলা হয়ে থাকে। বাণিজ্যিক খামার। তাহলে বাণিজ্যিক খামার বলতে কি বোঝায়? যে ধরনের খামার বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়, অর্থাৎ বাণিজ্যিক খামার বলতে বোঝায় বৃহৎ আয়তনের ভূমি যেখানে অধিক শ্রম থাকে এবং অধিক পুঁজি থাকে এবং উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উৎকৃষ্ট ও অধিক মুনাফা সৃষ্টি হয়। অর্থাৎ বাণিজ্যিকভাবে, শিক্ষার্থীরা আমি আবারও বলছি তাহলে, যে ধরনের খামার বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়, অর্থাৎ বাণিজ্যিক খামার বলতে বোঝায় বৃহৎ আয়তনের ভূমি যেখানে অধিক শ্রম থাকে এবং পুঁজি থাকে এবং উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক পরিমাণে উৎপাদন করা হয়। যখন অধিক পরিমাণে উৎপাদন করা হয় তখন তাদের নিজেদের ভরণ পোষণের পরেও অধিক পরিমাণ দ্রব্য উৎকৃষ্ট থাকে বা অতিরিক্ত থাকে এবং সে অতিরিক্ত পণ্য বিক্রয় করে অধিক মুনাফা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, তাহলে যে খামার পরিচালিত হয় বাণিজ্যিক উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করা হয় এবং বাণিজ্যিক খামার তাদের কৃষকরা বা সংগঠন তাদের নিজেদের পরিবারের ভরণ পোষণের পরেও আরও উৎকৃষ্ট ফসল ফলায়, যে ফসল তারা বিক্রয়ের মাধ্যমে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারে। এখন আমরা জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য আলোচনা করি। দেখো শিক্ষার্থীরা, আমরা পার্থক্য যে বিষয়গুলো নিয়েছি, 1 নম্বরে আছে খামারের আয়তনের দিক থেকে পার্থক্য। জীবন নির্বাহী খামারের আয়তন ছোট, কিন্তু বাণিজ্যিক খামারের আয়তন তুলনামূলকভাবে বৃহৎ হয়ে থাকে। 2 নম্বরে আছে প্রকৃতির উপর নির্ভরশীলতার দিক থেকে পার্থক্য। জীবন নির্বাহী খামারে যেহেতু পুঁজি কম থাকে, দক্ষ শ্রমিকের অভাব থাকে বা কৃষকের দক্ষতার অভাব থাকে, তাই প্রকৃতির উপরে অধিক নির্ভরশীল থাকে, কিন্তু বাণিজ্যিক খামারে প্রকৃতির উপর নির্ভরশীলতা কম থাকে। চাষাবাদের পদ্ধতি। জীবন নির্বাহী খামারে চাষাবাদ থাকে, সাধারণত চাষাবাদের পদ্ধতি যে ব্যবহার করা হয় তা থাকে চিরাচরিত, ব্যবস্থাপনা থাকে অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অনেক সময় অদক্ষ থাকে, যার ফলে জীবন নির্বাহী আর তার তুলনায় বাণিজ্যিক খামারের চাষাবাদের পদ্ধতি থাকে আধুনিক,
ব্যবস্থাপনা থাকে, পরিকল্পিত এবং দক্ষ পরিদর্শন ব্যবস্থা থাকে। যেহেতু জীবন নির্বাহী খামারের একমাত্র লক্ষ্য থাকে পরিবারের ভরণ পোষণ করা, তাই জীবন নির্বাহী খামারের তুলনায় বাণিজ্যিক খামারে আধুনিক চাষাবাদের পদ্ধতিটা থাকে আধুনিক, উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, ব্যবস্থাপনাও থাকে পরিকল্পিত এবং দক্ষ পরিদর্শন ব্যবস্থা থাকে। যেহেতু বাণিজ্যিক খামারের লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। দক্ষতার দিক থেকে পার্থক্য, জীবন নির্বাহী খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা হয় না, তাই জীবন নির্বাহী খামারে থাকে কম দক্ষ, কিন্তু বাণিজ্যিক খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা হয়, তাই এটি থাকে অধিক দক্ষ। উৎপাদনের উদ্দেশ্য, জীবন নির্বাহী খামার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরিবারের ভরণ পোষণ করা, আর বাণিজ্যিক খামার উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত ফসল উৎপাদন করে বা অতিরিক্ত পণ্য উৎপাদনের পরে তা বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। বাজারজাত করার ব্যবস্থা, জীবন নির্বাহী খামার একমাত্র লক্ষ্য যেহেতু থাকে পরিবারের ভরণ পোষণ করা, তাই এখানে বাজারজাতকরণের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু বাণিজ্যিক খামারের বাজারজাতকরণের প্রয়োজন পড়ে। এখন আমরা আলোচনা করব কৃষি পণ্যের বিপণন বলতে কী বোঝায়। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এই যে বিভিন্ন খামারে কৃষি পণ্য উৎপাদন হয়, এই কৃষি পণ্য ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বলা হয় কৃষি পণ্যের বিপণন। এই বিপণন ব্যবস্থার মধ্যে যে সমস্ত কার্যাবলী সম্পন্ন হয় তা হলো পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ কী ফসল উৎপাদন করা হবে তার পরিকল্পনা প্রণয়ন করা হয়, অর্থ যোগান, তার জন্য মূলধনের যোগান দেওয়া হয়, গুদামজাতকরণের ব্যবস্থা করা হয়, উৎপাদন করা হয়, তারপরে পরিবহনের ব্যবস্থা থাকে, ঝুঁকি গ্রহণ, মনোন্নয়ন পণ্যের, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটকরণ এবং ক্রয় এবং সর্বশেষে যে জিনিসটা থাকে তা হচ্ছে বিক্রয় প্রভৃতি নির্দেশ করে। তাহলে কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এই ব্যবস্থার মধ্যে বিভিন্ন কার্যাবলী হলো পরিকল্পনা প্রণয়ন, অর্থ যোগান, গুদামজাতকরণ, উৎপাদন, পরিবহন, ঝুঁকি গ্রহণ, মনোন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটকরণ এবং সর্বশেষ হচ্ছে বিক্রয় প্রভৃতি নির্দেশ করে। এবার আমরা জানব কৃষি ঋণ বলতে কী বোঝায়। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ক্রয় এবং অন্যান্য উৎপাদন ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে এগ্রিকালচার ক্রেডিট বা কৃষি ঋণ বলে। কৃষি ঋণের উৎস হচ্ছে দুই প্রকার, এক প্রাতিষ্ঠানিক উৎস, দুই অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক উপানুষ্ঠানিক উৎস আর আনুষ্ঠানিক উৎস। উপানুষ্ঠানিক উৎস হচ্ছে শিক্ষার্থীরা কৃষি ঋণের যে উৎসগুলো কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীনে না থেকে বা আইনের নিয়ন্ত্রণে না থেকে সম্পূর্ণ বেসরকারিভাবে নিজেদের উদ্যোগে যখন কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে, যেমন বিভিন্ন এনজিও সমূহ, ব্র্যাক, আশা, প্রশিকা ইত্যাদি, এবং গ্রামীণ ব্যাংক হচ্ছে কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস। আনুষ্ঠানিক উৎস হচ্ছে দেশের যে কৃষি যে সেক্টরগুলো থেকে কৃষি ঋণ গ্রহণ করা হয়, যেগুলো কেন্দ্রীয় ব্যাংকের আইনের মাধ্যমে বা নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক লিমিটেড, তারপরে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সমূহ, এগুলো হচ্ছে কৃষি ঋণের আনুষ্ঠানিক উৎস। আর কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে যেমন কৃষকরা অনেক সময় তাদের গ্রামের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, ধনী কৃষক, দালাল ও ব্যাপারীদের কাছ থেকে এবং প্রতিবেশীদের কাছ থেকে কৃষি ঋণ গ্রহণ করে থাকে, যেগুলো হচ্ছে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস। শিক্ষার্থীরা, আজকে যে টপিকসগুলো পড়ালাম বাসায় পড়বে। আজকে এ পর্যন্ত, তোমাদেরকে ধন্যবাদ।